ওরে হবে স্যার। আর্টসের ক্লাস করার আর কোনো প্রয়োজন নেই। কে কইছে এই কথা? কেন কইছে কথা? ডিফারেন্স করি রে আর্টসের ক্লাস তো এ হয় না। কে দিবে না আমি তো টেকে দিব। স্যার প্রত্যেকদিন কে দিছে আজকে না কালকে, কালকে না আজকে। এই তো গড়ে স্যার ওটা দিয়ে বাদ দিন। আর আমি বিশেষ শিরিন ম্যাডামের। শিরিন না ম্যাডামের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিজ্ঞানের সবাই কি আছে? হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ কি? আচ্ছা আচ্ছা। কে কে আছে বিজ্ঞানের শুনি। তাই কইতে পারি না শুনো। প্রেজেন্ট দাও। শুনে তোমার নেই। বিজ্ঞান। গুড বাই এমবি। বিজ্ঞানের স্টুডেন্ট। শুধুমাত্র তাহমিনা। আর কেউ নাই? তাড়াতাড়ি করতে হবে তো। আচ্ছা হ্যালো ম্যাডাম। আসসালামু আলাইকুম। আমাদের নাম আচ্ছা আমরা একটু শুরু করি যারা আছে। আচ্ছা আমরা আজকে দ্বিতীয় অধ্যায় পড়বো স্থিতি এবং গতি। তাহমিনা তুমি কি শুনতে পাচ্ছ? জি। আচ্ছা ঠিক আছে। তো স্থিতি এবং গতি, স্থিতি এবং গতি বলতে আমরা কি বুঝি সেটা আগে আমরা একটু জানি। যদি কোনো বস্তুর অবস্থান পরিবর্তন না হয়, অর্থাৎ বস্তু যে অবস্থাতে আছে সে অবস্থাতে থাকবে, তাহলে সেটাকে আমরা বলবো কি? স্থির অবস্থান। আর এই অবস্থানটাকে বলবো স্থিতি। আর যদি কোনো বস্তু তার অবস্থান পরিবর্তন করে অন্য অবস্থানে যায়, তাহলে বস্তুর এই পরিবর্তনটাকে বলবো কি? গতি। বুঝতে পারছি? অর্থাৎ অবস্থার পরিবর্তন হলে সেটা হবে গতি, অবস্থার পরিবর্তন না হলে সেটা হবে স্থিতি। কোন বস্তু গতিশীল না স্থির সেটা বোঝার জন্য আমাদের একটা প্রসঙ্গ বস্তু লাগবে, অর্থাৎ কোনো কিছু কার সাপেক্ষে গতিশীল, কার সাপেক্ষে স্থির, সেই জিনিসটাকে বোঝার জন্য আমাকে অবশ্যই একটা প্রসঙ্গ বস্তু অর্থাৎ রেফারেন্স লাগবে। আমরা এমনিতেই বলতে পারবো না যে একটা বস্তু গতিশীল কিংবা স্থির। ধরো যদি ট্রেনে ভ্রমণ করি, তাহলে ট্রেনের মধ্যে একটা গতিশীল ট্রেনের মধ্যে কি দুইজন প্যাসেঞ্জার বা ভ্রমণকারী
একজন আরেকজনের সাপেক্ষে কি হবে? স্থির না গতিশীল? গতিশীল ট্রেনের মধ্যে দুইজন ভ্রমণকারী একজন আরেকজনের সাপেক্ষে কি হবে? স্থির নাকি গতিশীল? ঠিক হবে। স্থির হবে। কিন্তু প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন ব্যক্তির সাপেক্ষে ট্রেনের মধ্যে থাকা ভ্রমণকারী কি হবে? গতিশীল না স্থির? গতিশীল হবে। কথাটা কি বুঝতে পারছি? আমরা এমনিতেই বলে দিতে পারবো না যে কোন একটা বস্তু স্থির কিংবা গতিশীল। অবশ্যই আমাদের এখানে কি করতে হবে? একজনের সাপেক্ষে আমাকে বিষয়টাকে বিবেচনায় আনতে হবে। আচ্ছা, এরপরে আসি বিভিন্ন প্রকার গতি। গতির প্রকারভেদ। বিভিন্ন প্রকার গতি আছে। এর মধ্যে আছে কি? সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, সরল রৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি, আরেকটা গতি আছে কি? সরল স্পন্দন গতি। স্পন্দন গতি, দোলন গতি, আর কত রকমের গতি আছে কেন আজকাল নাম তো পরীক্ষায় এইসব বিভিন্ন প্রকার গতির কি আসে? সংজ্ঞা চায় অনেক সময়, কারণ অনেক সময় কি হয় এগুলোর মধ্যে পার্থক্যটাও আসে। তো সরলরৈখিক গতি কি? যদি কোনো বস্তুকে ধাক্কা দেওয়ার ফলে কি হয়, ওইটা সরলরেখায় চলে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সরলরৈখিক গতি বলবো। ঘূর্ণন গতি কোনটাকে বলবো? যদি কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্ব থেকে কি হয়, ঘুরতে থাকে, তাহলে সেটাকে আমরা ঘূর্ণন গতি বলবো। যেমন একটা উদাহরণ দেই আমরা, কি? বৈদ্যুতিক পাখার গতি। আর কি আছে? ঘড়ির কাঁটার গতি, এটাও একটা ঘূর্ণন গতি। আচ্ছা, তাহলে সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, দুইটা গতি আমরা বুঝলাম। এরপর আসি চলন গতি। চলন মানে কি? যেটা চলে। তবে এই চলাটা কিরকম হবে? যে একটা বস্তু সবগুলো বিন্দুকে একই সময়ে একই দিকে যদি চলে, তাহলে সেই গতিটাকে আমরা কি বলবো? চলন গতি। আচ্ছা, এরপর আসো পর্যায়বৃত্ত গতি। পর্যায়টা কি? মানে পর্যায় বলতে একটা সময়কে বোঝায়, ঠিক আছে? তাহলে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট সময় পর পর যদি কোনো বস্তু একই দিক থেকে কি হয়, পথ অতিক্রম করে, তাহলে সেই গতিটাকে আমরা পর্যায়বৃত্ত গতি বলবো। যেমন ধরো আমাদের হার্টের হৃৎপিণ্ডের গতিটা কি? এক ধরনের পর্যায়বৃত্ত গতি। এটা কি হয়? একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে সম্পন্ন হয়। কথাটা বুঝতে পারছি? তারপরে সরল স্পন্দন গতি। স্পন্দন সরল স্পন্দন গতিটা একটা বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। স্পন্দন গতির বেলায় কি হয়? একটি নির্দিষ্ট বিন্দুর দুই পাশে, এটা আমার একটা লাইন, এই লাইনের উপরে এবং নিচে একবার বস্তুটা উপরে উঠবে, একবার বস্তুটা নিচে নামবে, এই ধরনের গতিটাকে আমরা কি বলবো? স্পন্দন গতি বলবো। ঠিক আছে, আরেকটা গতি আমাদের পরিচিত, সেটা হচ্ছে কি? আমরা যখন দোলনায় দুলতে থাকি, একবার আমরা সামনে যাই, একবার আমরা পেছনে আসি, তাহলে এটাও এক ধরনের সরল স্পন্দন গতি। এরপর আসি আমাদের ভেক্টর এবং স্কেলার রাশি। আমরা গতকাল রাশি পড়ছিলাম। রাশি বলতে আমরা কি বুঝি? যা কিছু পরিমাপ
করা যায় তাকে আমরা রাশি বলি। এখন মান এবং দিকের উপর ভিত্তি করে রাশিকে আবার দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ভেক্টর রাশি, একটা হচ্ছে স্কেলার রাশি। ভেক্টর রাশি, স্কেলার রাশি। ভেক্টর রাশি কাকে বলবো? যে রাশিটাকে প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটারই প্রয়োজন হয়, তাকে আমরা ভেক্টর রাশি বলবো। তাহলে ভেক্টর রাশির জন্য কি লিখবে? মান ও দিক। স্কেলার রাশি প্রকাশের জন্য কি লাগবে? শুধুমাত্র মান দ্বারা যে রাশিটাকে প্রকাশ করা যায় তাকেই বলা হয় স্কেলার রাশি। এখন এই জিনিসটা ক্লিয়ার করার জন্য আমরা একটু উদাহরণ দেই। যেমন যদি বলি আমার ভর 50 কেজি, তাহলে এখানে আমি শুধুমাত্র কি বললাম? একটা মান বললাম, কত? 50 কেজি। এটার জন্য কি কোনো দিকের প্রয়োজন আছে? আমি কি বললাম যে আমার ভর উত্তর দিকে 50 কেজি বা নিচের দিকে 50 কেজি? এই ধরনের কথার কি কোনো প্রয়োজন আছে আমাদের? প্রয়োজন নাই। তাহলে এটা হচ্ছে কি স্কেলার রাশি, শুধুমাত্র মান দিয়ে বোঝা যায়। তাহলে ভরটা কি রাশি? স্কেলার রাশি। আবার ধরো ভেক্টর রাশির যদি উদাহরণ দেই, যে আমাদের স্কুল বাজার থেকে পূর্ব দিকে 30 মিটার দূরে। তাহলে যে একটা দিকের কথা বললাম, পূর্ব দিকে, কারণ বাজার থেকে কি হয়? উত্তর দিক আছে, পশ্চিম দিক আছে, দক্ষিণ দিক আছে, কোনো একটা দিক আমাকে বলে দিতে হবে, না হলে বলা যাবে না যেটা কোন দিকে কত মিটার দূরত্বে অবস্থান করতেছে। তাহলে ভেক্টর রাশি কোনো কিছু অবস্থান প্রকাশের জন্য অবশ্যই কি মান আর দিক দুটোর প্রয়োজন। আচ্ছা, এরপর আসি ভেক্টর রাশিকে কি করতে হয়? ভেক্টর রাশি লেখার সময় একটা তীর চিহ্ন ব্যবহার করতে হয়। কিন্তু স্কেলার রাশির ক্ষেত্রে তীর চিহ্নের প্রয়োজন নেই। আচ্ছা, এগুলো আমি কিন্তু সংক্ষেপে লিখতেছি, জাস্ট পার্থক্যটা। তোমরা লেখার সময় পুরো লাইনটাই লিখবে। এরপর ভেক্টর রাশির উদাহরণ যদি আমরা লিখি, বেগ, বল, ত্বরণ, ওজন, ওজন ইত্যাদি। স্কেলার রাশির উদাহরণগুলো কি হবে? তাপমাত্রা, ভর, সময়, তাপমাত্রা, দৈর্ঘ্য, হ্যাঁ দৈর্ঘ্য। ঠিক আছে, ভেক্টর পরীক্ষায় প্রশ্ন আসে ভেক্টর রাশি কাকে বলে, স্কেলার রাশি কাকে বলে, এদের মধ্যে পার্থক্য লিখো। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের। এরপরে আমরা যাব হচ্ছে, এটা তো বুঝতে পারছি সবাই। এরপর আমরা দূরত্ব এবং সরণ। গতকাল আমরা যখন রাশি পড়ছিলাম তখন আমরা বলছিলাম দূরত্ব, সরণ, দৈর্ঘ্য।
একই। একই। কোন ক্ষেত্রে একই হবে? এদের মাত্রা একক একই হবে। কিন্তু আজকে আমরা যেহেতু ভেক্টর রাশি আর স্কেলার রাশি শিখছি, তাহলে আমরা আজকে বলবো যে দূরত্ব আর সরণটা একই না। বলতো কেন? কারণ এদের দুইটার মধ্যে একটা হচ্ছে ভেক্টর রাশি আর একটা হচ্ছে স্কেলার রাশি, পার্থক্য শুধু এখানেই, আর কোথাও না। আর মাত্রা একক, দৈর্ঘ্যের মতো। তাহলে দূরত্বটা কি? ভেক্টর হবে না স্কেলার হবে? স্কেলার হবে। স্কেলার হবে। আর সরণটা হবে ভেক্টর রাশি। ঠিক আছে? তাহলে আমরা যদি বলি একটা বস্তু এ থেকে বি তে গেল, 3 মিটার দূরত্ব অতিক্রম করে এ থেকে বি তে গেল, তাহলে দূরত্ব অতিক্রম করছে। তাহলে এটা হচ্ছে কি? শুধুমাত্র এ থেকে বি এর দূরত্বটা প্রকাশ করতেছে। তাহলে এটা হচ্ছে স্কেলার রাশি। আর যদি সরণ বলি, সেক্ষেত্রে কোন দিকে বলতে হবে, হ্যাঁ, কোন দিকে এটা বলে দিতে হবে। তাহলে এ থেকে বি এর দিকে বস্তুটির সরণ 3 মিটার। কথাটা বুঝতে পারছি? তাহলে এখানে সরণটা হচ্ছে ভেক্টর রাশি আর দূরত্বটা হচ্ছে স্কেলার রাশি। মাত্রা কি হবে? দূরত্বের মাত্রা, দৈর্ঘ্যের মাত্রা। দৈর্ঘ্যের মাত্রা কি ছিল? এল। সরণের ক্ষেত্রে একই মাত্রা, হ্যাঁ, থার্ড ব্র্যাকেট হবে, মাত্রা হবে এল। কথা কি বুঝতে পারছি? সরণের এই মাত্রার উপরে তীর চিহ্ন হবে না? সরণের মাত্রার উপরে কি করতে হবে? আমাদের একটা তীর চিহ্ন দিতে হবে, যেহেতু এটা কি ভেক্টর রাশি। কিন্তু ছাপা অক্ষরের ক্ষেত্রে অর্থাৎ প্রিন্টের ক্ষেত্রে বইয়ের মধ্যে দেখবা তোমরা এটা বোল্ড হরফে লেখা আছে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এটার একক কি হবে? মিটার। দৈর্ঘ্যের একক। দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। সরণের একক মিটার। তাহলে পরীক্ষায় যদি তুলনা আসে, দূরত্ব আর সরণের মধ্যে তুলনা লিখো। তুলনা বললে সেখানে মিল এবং অমিল দুইটাই লিখতে হবে। আর যদি বলে পার্থক্য লিখো, তাহলে শুধুমাত্র অমিল গুলো লিখলেই হবে। কথা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে যদি সংজ্ঞা আসে কি লিখবো? যে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করে সে যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে দূরত্ব। আর সরণটা হচ্ছে কি? কোনো নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থার পরিবর্তনটাই হচ্ছে কি? সরণ। আচ্ছা, এরপরের বিষয়টা হচ্ছে দ্রুতি এবং বেগ। দ্রুতি, বেগ। দেখো, দ্রুতি আর বেগ কি হবে? দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, বেগ হচ্ছে ভেক্টর রাশি। দ্রুতি স্কেলার রাশি, বেগ ভেক্টর রাশি। দ্রুতি কাকে বলবে? সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হারকে। সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হারকে।
দূরত্ব। তাহলে আমরা এটা যদি শর্ট করে লিখি জিনিসটা হচ্ছে এরকম, দ্রুতি সমান সমান দূরত্ব বাই সময়। ঠিক আছে, আর যদি বেগ লিখতে চাই তাহলে বেগ সমান সমান কি হবে, সরণ সময় বাই সময়। তাহলে এখানে আর আমাকে দিক বলে দিতে হবে না, কারণ আমরা সরণ বলতেই জানি যে এখানে যে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থান পরিবর্তনটাকে কি বলে, সরণ বলে। তাহলে এখানে দিকের কথা আমি আগেই বলে ফেলছি। তাহলে বেগ সমান সমান আমি কি লিখতে পারবো, সরণ বাই সময়। যদি আমি এখানে দূরত্ব বাই সময় লিখি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ আমার সরণ এখানে ভেক্টর রাশি, তাই আমি এখানে বেগের ক্ষেত্রে সরণটা লিখতে হবে, আর দ্রুতি যেহেতু স্কেলার রাশি তাহলে সেক্ষেত্রে কি লিখতে হবে, দূরত্ব বাই সময়, কারণ দূরত্ব একটা স্কেলার রাশি। বুঝতে পারছি? এরপর মাত্রা যদি লিখি, মাত্রা কি হবে, দুটোকে ভি দিয়ে লেখা যায়, ভি সমান সমান দূরত্বের একক কি, এল বাই টি। তাহলে এটা লেখা যায় এল ইনভার্স টি। থার্ড ব্র্যাকেট। হ্যাঁ দিছি। আচ্ছা, মাত্রা এই ক্ষেত্রে ভি সমান সমান এটারও কি হবে, সরণের মাত্রা এল, সময়ের মাত্রা টি, তাহলে এল টি ইনভার্স। যদি একক লিখি, দূরত্বের একক কি, মিটার, দূরত্বের একক মিটার, আর সময়ের একক সেকেন্ড, তাহলে হবে মিটার পার সেকেন্ড। এটার ক্ষেত্রেও সেম, সরণের একক কি, মিটার, সময়ের একক সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড। আমরা কি বুঝতে পারছি জিনিসটা? এভাবে পার্থক্য করে পড়লে আমাদের সহজেই মনে থাকবে, তাহলে পরীক্ষার সময় আমাদের কোনো হেজিটেশন হবে না এবং নৈর্ব্যক্তিক গুলো আমরা ক্লিয়ারলি করতে পারবো। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে সংজ্ঞা তাহলে কি হবে, সময়ের সাথে দূরত্বের পরিবর্তনকে দ্রুতি বলে, আর সময়ের সাথে সরণের পরিবর্তনের হার কি, বেগ। আচ্ছা, এরপর আমরা কি আনবো, ত্বরণ। ত্বরণ করবো, ত্বরণ। আজকে এত কম কেন তোমরা? ত্বরণ কি রাশি, ভেক্টর না স্কেলার? ত্বরণ হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি। ত্বরণ ইংরেজি হচ্ছে অ্যাক্সিলারেশন, তাহলে এটাকে এ দিয়ে প্রকাশ করা হয়। ত্বরণ সমান সমান বেগের পরিবর্তন বাই সময়, বা এভাবেও লেখা যায় শেষ বেগ বিয়োগ আদি বেগ বাই সময়। যদি আমরা সিম্বল দিয়ে লিখি তাহলে এভাবে লিখবো, এ সমান সমান শেষ বেগটাকে ভি দিয়ে লেখে, আদি বেগটাকে ইউ দিয়ে লেখা হয়, সময়টা এস
কি? তাহলে এটা কিন্তু একটা সূত্র, যদি মাঝে মধ্যে গাণিতিক সমস্যা সমাধান করার জন্য আমাদের এই সূত্রটা লাগবে। a সমান সমান কি হবে? v মাইনাস u বাই t। তাহলে v হচ্ছে শেষ বেগ, u হচ্ছে আদি বেগ, আর সময় t হচ্ছে সময়। ত্বরণের একক কি হবে? আমরা যদি লিখি বেগের এককটা কি বলো? যেহেতু এখানে বেগের পরিবর্তন বলতেছে, তাহলে বেগটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি লিখতে পারি? দূরত্ব বাই বেগ। দূরত্ব হবে না, এটা হবে কি? সরণ। যেহেতু আমরা এখন ভেক্টর আর স্কেলার রাশি শিখে গেছি, তাহলে বেগের ক্ষেত্রে অবশ্যই কি লিখবো? সরণ লিখবো। সরণ বাই সময় ইনটু সময়। তাহলে দেখো সরণের একক হচ্ছে কি? মিটার। সময়ের একক সেকেন্ড। যেহেতু এখানে দুইটা সময়, তাহলে কি হয়ে যাবে? স্কয়ার হয়ে যাবে। তাহলে লিখলে একবার লিখলে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। যদি মাত্রা লিখি তাহলে একই ভাবে আমরা এখান থেকে লিখতে পারি। মাত্রা লিখে অবশ্যই কি করতে হবে? তৃতীয় বন্ধনী ব্যবহার করতে হবে। তাহলে সরণের মাত্রা হচ্ছে এল, সময়ের মাত্রা টি। বুঝতে পারছি? আচ্ছা, আমাদের আর বেশি সময় বাকি নাই, 10 মিনিটস আছে। তো এই ত্বরণ, দ্রুতি, বেগ, দূরত্ব, সরণ, এই জিনিসগুলো কি আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি? ম্যাডাম শেষের অধ্যায়গুলি পড়ান। এখন তোমাদের সাথে তো 9 আছে, তো এদের জন্য আর কি শুরু থেকে শুরু করা আর কি। তোমরা তো বেসিক কিছুটা হইলেও শিখছো, কিন্তু ওদের তো বেসিক একেবারেই হয় না, এই জন্য শুরু থেকেই করতে বলছি। আচ্ছা, তো আমরা ত্বরণের একটা অঙ্ক করি। যদি ম্যাডাম পরের ঘন্টা কি হবে ম্যাডাম? পরের ঘন্টা, স্যার পরের ঘন্টা কোন ক্লাস? পরের ঘন্টা কোন ক্লাস হবে? আজকে এখানে কমপ্লিট, আর হবে না। সরি ম্যাম ডিস্টার্ব করার জন্য। আচ্ছা, পার সেকেন্ড থেকে 5 সেকেন্ডে বৃদ্ধি পেয়ে 20 মিটার পার সেকেন্ড হয়, তাহলে বস্তুটির ত্বরণ কত? তাহলে আমরা এখানে কি দেওয়া আছে? এখানে আদি বেগ,
u সমান সমান 10 মিটার পার সেকেন্ড। শেষ বেগ v সমান সমান 20 মিটার পার সেকেন্ড। সময় t ইকুয়াল 5 সেকেন্ড। ত্বরণ a ইকুয়াল 8। আমরা জানি a সমান সমান v মাইনাস u বাই t। v এর মান হচ্ছে 20, u 10, t 5, তাহলে 10 বাই 5 2। তাহলে ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ত্বরণ বস্তুটির ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই অ্যান্সার। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। নেক্সট ক্লাস এরপর থেকে হবে। এরপরে আমরা গতি সমীকরণগুলো শিখবো পরের ক্লাসে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আসসালামু আলাইকুম।